তোমার হচ্ছে যে অ্যাড্রেস যখন সে পাঠায় সিপিইউ থেকে তোমার যখন র্যামের মধ্যে ধরো একটা অ্যাড্রেস পাঠানো হয়েছে রিড অপারেশনের জন্য, তখন র্যাম যেটা করবে তোমার ওই অ্যাড্রেসের এগেইনস্টে তোমার যে ডাটা আছে তো সেই ডাটাকে সে হচ্ছে গিয়ে রিটার্ন করবে। তো এটা গেল আমাদের রিড অপারেশন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ধরো সিপিইউ থেকে তোমার হচ্ছে যে অ্যাড্রেস এবং ডেটা দুইটা জিনিসই হচ্ছে র্যামের কাছে পাঠানো হলো, অ্যাড্রেসও পাঠানো হলো, ডেটাও পাঠানো হলো। দ্যাট মিনস কি তোমার এই ডেটাটাকে কি করতে হবে, স্টোর করতে হবে বা রাইট করতে হবে। কোথায় রাইট করতে হবে? মেইন মেমোরিতে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখতেছি যে তোমার হচ্ছে যে র্যাম হচ্ছে যে এভাবে তোমার রিড অপারেশন এবং রাইট অপারেশন কমপ্লিট করে থাকে। আচ্ছা, তারপর আফটার দ্যাট আমরা যদি অ্যাক্সেস টাইমের কথা চিন্তা করি, তো এক্ষেত্রে রেজিস্টারের অ্যাক্সেস টাইমটা হচ্ছে যে খুবই কম, যেটা হচ্ছে 1 সিপিইউ ক্লক বা তার থেকেও কম। তো রেজিস্টার একটা ফাস্ট মেমোরি হিসেবে কাজ করে। আর অন্যদিকে হচ্ছে আমাদের যে মেইন মেমোরি আছে, তো মেইন মেমোরি আবার হচ্ছে তোমার অ্যাক্সেস টাইমটা অনেক বেশি। দেখা যায় যে এখানে অনেকগুলা তোমার সিপিইউ সাইকেলস লাগে। তো এটার মেইন যে রিজনটা সেটা হচ্ছে যে তোমার স্টল। তো স্টল বলতে কি বোঝাচ্ছে, বা মেইন মেমোরি হচ্ছে যে কেন হচ্ছে যে অনেক বেশি তোমার হচ্ছে যে সাইকেল নিচ্ছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেইন মেমোরি বা র্যামটা হচ্ছে রেজিস্টার থেকে স্লো, তাই না? তো তাহলে এখানে স্লো হওয়া বা স্টল হওয়া বলতে কি বোঝাচ্ছে? তো বলতে বোঝাচ্ছে যে সিপিইউ যখন তোমার হচ্ছে যে কোনো ডেটার জন্য র্যামের কাছে রিকোয়েস্ট করবে, তখন র্যাম রেসপন্ড করতে তোমার মাল্টিপল ক্লক সাইকেলস সময় নেয়। তখন এই সময়টাতে যখন তোমার এই র্যাম হচ্ছে তোমার মাল্টিপল ক্লক সাইকেল সময় নিচ্ছে রেসপন্ড করতে, তখন সিপিইউ এই সময়টা ওয়েট করে। আর এই ওয়েটিং টাইমটাকে বলা হয় স্টল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ছোটবেলায় আরো একটা মেমোরি সম্পর্কে তোমরা পড়েছো যে ক্যাশ মেমোরি, তাই না? তো ক্যাশ মেমোরিটা কেন ইউজ করা হয় কম্পিউটার সিস্টেমে? তো বেসিক্যালি ক্যাশ মেমোরিটা ইউজ করা হয় তোমার কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য, ঠিক আছে। আর এই ক্যাশ মেমোরিটা তোমার অবস্থান করে মেইন মেমোরি এবং সিপিইউর মাঝামাঝি। সিপিইউ এবং মেইন মেমোরির মাঝে হচ্ছে যে ক্যাশ মেমোরিটা অবস্থান করে। তো এক্ষেত্রে যেটা হয় তোমার হচ্ছে যে সিপিইউ ফার্স্ট হচ্ছে তোমার কোনো একটা ডাটাকে ক্যাশ মেমোরিতে চেক করে। যে সিপিইউ কোনো একটা ডাটাকে প্রথমে কোথায় চেক করে? ক্যাশ মেমোরিতে চেক করে। যদি সে ক্যাশ মেমোরিতে ডাটাটাকে পেয়ে যায় তখন বলা হয় যে ক্যাশ হিট, ঠিক আছে। আর যখন ক্যাশ হিট হয় তখন হচ্ছে তোমার কম্পিউটার স্পিড বেড়ে যায়। আর যদি তোমার ডাটাটা যদি ক্যাশে না পায় তখন হচ্ছে সে মেইন মেমোরি থেকে ওই ডাটাটাকে সে লোড করে নিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো মেইন মেমোরি সম্পর্কে জানলাম, রেজিস্টার সম্পর্কে জানলাম, বা মেমোরি ইউনিট বা র্যাম হচ্ছে যে কিভাবে কাজ করে সেটা দেখলাম, বা এগুলোর অ্যাক্সেস টাইমটা দেখলাম, ক্যাশ মেমোরিটা হচ্ছে যে একটু পড়লাম। আচ্ছা, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে আমাদের তো এই চ্যাপ্টারটা তো মেমোরি ম্যানেজমেন্ট রিলেটেড, ঠিক আছে। তো আমাদেরকে তোমার আমরা জানি যে আমরা কম্পিউটার সিস্টেমে আমরা এক এক সময় এক এক ধরনের কাজ করে থাকি। তো আমাদেরকে এনশিওর মানে কারেক্ট অপারেশনটা এনশিওর করার জন্য, যাতে অপারেশনগুলো ঠিকঠাক ভাবে হয়, এই জিনিসটা এনশিওর করার জন্য হচ্ছে যে আমাদের মেমোরি প্রোটেকশনটা জরুরি, ঠিক আছে। তো সাপোজ আমরা তো মাল্টি প্রোগ্রামিং সিস্টেমে যেটা দেখি যে মাল্টিপল প্রোগ্রাম, সাপোজ ধরো প্রোগ্রাম এ, প্রোগ্রাম বি, প্রোগ্রাম সি, এবার মাল্টিপল প্রোগ্রাম কি হয় এক্সিকিউট করে। যদি তোমার এখানে মেমোরি প্রোটেকশনটা না থাকে তাহলে কি হবে? তাহলে যে ব্যাপারটা হয় তোমার যদি মেমোরি প্রোটেকশন না থাকে, উইদাউট মেমোরি প্রোটেকশন প্রোগ্রাম এ চাইলে কিন্তু প্রোগ্রাম বি তে গিয়ে ওভাররাইট করতে পারবে, বা তোমার প্রোগ্রাম বি এর মেমোরি স্পেসে গিয়ে সে মডিফাই করতে পারবে। অথবা আমরা যদি চিন্তা করি ধরো মেমোরি প্রোটেকশন নাই, তো তোমার হচ্ছে তুমি ইউজার ইন থেকে তুমি ধরো অপারেটিং সিস্টেমের মেমোরিতে গিয়ে তুমি হচ্ছে গিয়ে এটাকে তুমি মডিফাই করতেছো, তাহলে যেটা কি হয় তোমার সিস্টেম ক্র্যাশ হয়। তোমার সিস্টেমটা তখন কি করবে? ক্র্যাশ করবে। তো এজন্য আর কি আমাদের হচ্ছে যে কারেক্ট অপারেশন এনশিওর করার জন্য, বা মেমোরির কোন সেগমেন্ট কিভাবে থাকবে বা কিভাবে কাজ করবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো এনশিওর করার জন্য হচ্ছে যে আমাদের মেমোরি প্রোটেকশনটা তোমার জরুরি।
আচ্ছা, এখন এই মেমোরি প্রোটেকশনটা তোমার এনশিওর করার জন্য তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মেকানিজম বা টেকনিক ইউজ করা হয়। লাইক হচ্ছে তোমার হচ্ছে যে বেস রেজিস্টার এবং লিমিট রেজিস্টার ইউজ করা হয়। তারপরে হচ্ছে তোমার ফেজিং, সেগমেন্টেশন, তারপরে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, হ্যাঁ? এই ধরনের মেকানিজমগুলো ইউজ করা হয়। তো আমরা যদি তোমার বেস এবং লিমিট রেজিস্টারটা দেখি, তো বেস এবং লিমিট রেজিস্টার কি বা এটা দিয়ে কি করা হয়? তো প্রথমত এ পেয়ার অফ বেস এন্ড লিমিট রেজিস্টার ডিফাইন দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস, যে তোমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস ডিফাইন করার জন্য তোমার বেস এবং লিমিট রেজিস্টার লাগে। আচ্ছা, তো এখানে দেখো একটা ফিগার দেওয়া আছে। তো ফিগারের মধ্যে হচ্ছে গিয়ে তোমার বেস রেজিস্টারটাও, বেস রেজিস্টারের একটা অ্যাড্রেস দেওয়া আছে, আবার লিমিট রেজিস্টারের একটা অ্যাড্রেস দেওয়া আছে। আচ্ছা, এখানে আবার তোমার 3টা প্রসেস দেওয়া আছে। তো বেস রেজিস্টার বলতে বোঝায় একটা প্রোগ্রামের স্টার্টিং অ্যাড্রেসটা। একটা প্রোগ্রামের স্টার্টিং অ্যাড্রেসটাকে বলা হয় বেস রেজিস্টার। সাপোজ ধরো এই যে প্রসেসটা, এই প্রসেসের স্টার্টিং অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে বেস রেজিস্টার। আচ্ছা, তারপরে হচ্ছে লিমিট রেজিস্টার বলতে বুঝে তোমার একটা প্রোগ্রামের ম্যাক্সিমাম লেন্থ কতটুকু, ঠিক আছে, সেটা হচ্ছে লিমিট রেজিস্টার। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের আমাদের যে সিপিইউ থাকে, তো সিপিইউ হচ্ছে তোমার প্রত্যেকটা মেমোরি অ্যাক্সেসকে চেক করে। ইউজার মোড থেকে তোমার যে মেমোরি অ্যাক্সেস গুলা বা যে অ্যাড্রেস গুলা জেনারেট হয়, ওই অ্যাড্রেস গুলার সাপেক্ষে হচ্ছে যে সিপিইউ প্রত্যেকটা মেমোরি অ্যাক্সেসকে চেক করে থাকে। কেন চেক করে? যে চেক করার উদ্দেশ্য একটাই, যে এটা শিওর হওয়ার জন্য যে মেমোরি অ্যাড্রেসটা আমাদের বেস এবং লিমিট রেজিস্টারের মাঝে আছে কিনা। হ্যাঁ, এই প্রোগ্রামের জন্য যে যে অ্যাড্রেসের যে লিমিটেশনটা দেওয়া আছে, এই অ্যাড্রেসটা এই বেস এবং লিমিটের মধ্যে আছে কিনা এটা চেক করে সিপিইউ তোমার হচ্ছে যে। আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে, তো আমরা এখন পড়বো হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশন। তো হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশন বা কেন প্রয়োজন, ঠিক আছে? এখানে দেখো একটা গ্রাফিক্যাল পিকচার অ্যাড করে দেওয়া আছে। তো যখন একটা ইউজার প্রোগ্রাম রান হয়, ঠিক আছে, তো যখন রান হয় এক্ষেত্রে তোমার এখানে মাল্টিপল অ্যাড্রেস তোমার হচ্ছে গিয়ে তোমার জেনারেট হয়। তো এই অ্যাড্রেসগুলো যখন জেনারেট হয়, তো আমরা তো হচ্ছে যে পড়তেছি যে আমাদের হচ্ছে মেমোরির প্রোটেকশনটা আমাদের আসলে নেসেসারি, যাতে হচ্ছে যে একটা প্রোগ্রাম অন্য আরেকটা প্রোগ্রামের মেমোরি স্পেসে গিয়ে ওভাররাইট না করতে পারে বা মডিফাই করতে পারে। এই জন্য আসলে আমাদের কি তোমার হচ্ছে যে মেমোরি প্রোটেকশনটা নেসেসারি। তো যখন একটা ইউজার প্রোগ্রাম রান করা হয় তখন এটা মাল্টিপল অ্যাড্রেস জেনারেট করে। তখন হচ্ছে যে সিপিইউর যে প্রথম যে কাজটা, তার অ্যাড্রেসটাকে চেক করা। সে চেক করবে যে তোমার এই প্রোগ্রামের অ্যাড্রেসটা তোমার বেস রেজিস্টার থেকে বেশি কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার বেস প্লাস লিমিট রেজিস্টার থেকে কম কিনা। যদি দুইটা কন্ডিশন ফুলফিল হয়, তখন হচ্ছে যে এই প্রোগ্রামটা কি করবে, মেমোরিতে তার জন্য যে সেগমেন্টটা আছে বা তোমার যে সেকশনটা আছে সে সেখানে গিয়ে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব যে হার্ডওয়্যার সাপোর্ট ফর রেলোকেশন এন্ড লিমিট রেজিস্টার। তো এখানে বেসিক্যালি হচ্ছে তোমার, তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি দেখবো যে কিভাবে তোমার লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপটা হচ্ছে তোমার হচ্ছে রেলোকেশন রেজিস্টারের মাধ্যমে সেটা দেখবো। তো তাহলে দেখো সিপিইউ হচ্ছে যে ধরো হচ্ছে যে তোমার হচ্ছে যে একটা প্রোগ্রামের জন্য লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, ঠিক আছে। তো আমরা যদি চিন্তা একটা ভ্যালু অ্যাজিউম করি বা যদি থিঙ্কিং করি, ধরো হচ্ছে যে একটা প্রোগ্রামের জন্য লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, আর লজিক্যাল অ্যাড্রেসের ভ্যালুটা আমরা ধরলাম ধরো 120, ঠিক আছে, বা 120 যদি ধরি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে একটা দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ছোট কিনা, কার থেকে ছোট, লিমিট রেজিস্টার। ধরো আমরা লিমিট রেজিস্টারের একটা অ্যাড্রেস বা তোমার হচ্ছে ভ্যালু ধরলাম 500, ঠিক আছে। তো আমার লজিক্যাল অ্যাড্রেস ছিল 120 আর লিমিট রেজিস্টারের তোমার অ্যাড্রেসটা হচ্ছে কত, 500। এখন তাহলে দেখো সিপিইউ তোমার হচ্ছে প্রোগ্রামের জন্য যে লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে জেনারেট করলো, প্রথমে তোমাকে চেক করতে হবে যে এটা লিমিট রেজিস্টার থেকে ছোট কিনা, ঠিক আছে। যদি ছোট হয় তাহলে পরবর্তী তোমার যে স্টেপটা সেটা এক্সিকিউট হবে, আর যদি ছোট না হয় দ্যাট মিনস কি এখানে এরর জেনারেট হবে। আচ্ছা,
তাহলে লজিক্যাল অ্যাড্রেসটা আমার লিমিট অ্যাড্রেস থেকে যদি ছোট হয়, তার পরবর্তীতে যেটা হবে তোমার এটার সাথে অ্যাড হবে কি রেলোকেশন রেজিস্টার। রেলোকেশন রেজিস্টারের একটা ভ্যালু থাকবে। সাপোজ ধরি আমরা ওই ভ্যালুটা ধরি, যদি ধরে হচ্ছে যে 2000 যদি ধরি। আচ্ছা, তো এখন আমরা ক্যালকুলেট করব কি ফিজিক্যাল অ্যাড্রেস। তো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার যে লটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার রেলোকেশন রেজিস্টার প্লাস হচ্ছে লজিক্যাল রেজিস্টার। এই দুইটা জিনিস যদি আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে যাব। তো এক্ষেত্রে দেখো, তাহলে আমরা লজিক্যাল অ্যাড্রেস ধরেছিলাম 120 আর রেলোকেশন রেজিস্টারের ভ্যালু ধরেছিলাম 2000। তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হবে, তোমার 2120 হয়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ধরো একটা নির্দিষ্ট লজিক্যাল অ্যাড্রেসের এগেইনস্টে এইভাবে আমরা রেলোকেশন রেজিস্টার ইউজ করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের জেনারেট হবে, এবং পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার এই ফিজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী মেমোরিতে ডাটা কি হবে, অ্যাক্সেস হবে। দেন পরবর্তীতে সিপিইউ হচ্ছে যে এই অ্যাড্রেস অনুযায়ী ডাটাকে হয় রিড করবে বা রাইট করবে। তো এই আর কি যে আমাদের হার্ডওয়্যার সাপোর্ট ফর রেলোকেশন এন্ড লিমিট রেজিস্টার। তো এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে অ্যাড্রেস বাইন্ডিং। তো অ্যাড্রেস বাইন্ডিং বলতে কি বোঝাচ্ছে বা অ্যাড্রেস বাইন্ডিং জিনিসটা কি, ঠিক আছে? তো অ্যাড্রেস বাইন্ডিং বলতে বোঝাই হচ্ছে তোমার একটা প্রোগ্রামের যে লজিক্যাল অ্যাড্রেস থাকবে সেই লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে ম্যাপ করা, ঠিক আছে? যে অ্যাড্রেস বাইন্ডিং বলতে বোঝায় একটা প্রোগ্রামের লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে ম্যাপ করা। আচ্ছা, আমরা তাহলে কেন ম্যাপ করব বা কোন সময় আমাদের আসলে ম্যাপ করার প্রয়োজন পড়ে? তো এক্ষেত্রে যদি আমরা যদি একটা সোর্স কোডের কথা চিন্তা করি, ঠিক আছে, যখন আমরা একটা সোর্স কোড লিখি, ঠিক আছে, তখন এই সোর্স কোডের তোমার শুরুতেই তো তুমি যখন এই কোডটা লিখছো এটার একটা সিম্বলিক অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস থাকবে। এখন তোমার এই সোর্স কোডটা মেমোরির এক্স্যাক্টলি কোথায় প্লেসড হবে, মানে র্যামের কোথায় প্লেসড হবে সেটা কি তুমি জানো? না, সেটা তো আমরা জানি না। এই জন্যই তোমার হচ্ছে গিয়ে এই সিম্বলিক অ্যাড্রেস অথবা লজিক্যাল অ্যাড্রেস টু আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপিং হওয়া প্রয়োজন। আর এই ব্যাপারটাই হচ্ছে আমাদের কি অ্যাড্রেস বাইন্ডিং। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ ধরো হচ্ছে তোমার সোর্স কোডের জন্য তোমার কম্পাইলড কোড অথবা সিম্বলিক অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস ধরো 14 বাইটস, ঠিক আছে? আচ্ছা, এখন এই 14 বাইটসকে তুমি বাইন্ড করবা বা কানেক্ট করবা, যোগ করবা হচ্ছে একটা রেলোকেটেবল অ্যাড্রেসের সাথে। তো যোগ করার পরে যেটা হবে, তো আমাদের কম্পিউটার সিস্টেমে যে লিঙ্কার বা লোডার থাকে, তো লোডার হচ্ছে গিয়ে তোমার এই যে আমাদের যে সিম্বলিক অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেসের সাথে তোমার হচ্ছে রেলোকেটেবল অ্যাড্রেসকে বাইন্ড করে যোগ করে দেন প্রডিউস করে হচ্ছে যে অ্যাবসোলিউট অ্যাড্রেস। তো আমরা ধরেছিলাম যে আমাদের লজিক্যাল অ্যাড্রেসটা 14 বাইটস, আর যদি রেলোকেটেবল অ্যাড্রেসটা ধরো যদি 74,000 হয়, তো তুমি 14 এর সাথে 74,000 কে তুমি যোগ করো, যোগ করার পরে তোমার অ্যাবসোলিউট অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসটা তুমি কত পাচ্ছ, 74,014 পাচ্ছ। এই আর কি, এই ব্যাপারটাই হচ্ছে যে অ্যাড্রেস বাইন্ডিং। তো অ্যাড্রেস বাইন্ডিং বেসিক্যালি তোমার হচ্ছে ম্যাপ করে একটা অ্যাড্রেস থেকে অন্য আরেকটা অ্যাড্রেসে। আচ্ছা, এখন আমরা দেখব অ্যাড্রেস বাইন্ডিংটা কয় ধরনের। তো এখানে অ্যাড্রেস বাইন্ডিংটা বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে। তোমার একটা হচ্ছে কম্পাইল টাইম, আর একটা হচ্ছে তোমার লোড টাইম, আর একটা হচ্ছে এক্সিকিউশন টাইম। তো কম্পাইল টাইমে যেটা হয়, তোমার প্রোগ্রাম যখন কম্পাইলেশন হয় তখনই তোমার হচ্ছে গিয়ে অ্যাড্রেসটা বাইন্ডিং হয়ে যায়, এবং হচ্ছে তোমার কম্পাইলার হচ্ছে যে অ্যাবসোলিউট অ্যাড্রেসটা জেনারেট করে থাকে। তো যদি তোমার হচ্ছে যে স্টার্টিং লোকেশনটা কোনো কারণে যদি চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে তোমার কোডকে অবশ্যই রিকম্পাইল করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম অ্যাড্রেস বাইন্ডিং। আচ্ছা, আমাদের আরেকটা অ্যাড্রেস বাইন্ডিং, পরবর্তী অ্যাড্রেস বাইন্ডিংটা হচ্ছে লোড টাইম। তো লোড টাইমে যেটা হয়, যখন একটা প্রোগ্রাম মেমোরিতে লোড হয় তখনই বেসিক্যালি অ্যাড্রেস বাইন্ডিংটা জেনারেট হয়। এক্ষেত্রে লোডার যেটা আছে, লোডার বা লিঙ্কার যেটা থাকে, তোমার হচ্ছে যে লোডারই হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা ডিসাইড করে থাকে। যদি তোমার হচ্ছে যে মেমোরি লোকেশনটা কম্পাইল টাইমে আমাদের যদি জানা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার একটা রেলোকেটেবল কোড জেনারেট করতে হয়। এটা হচ্ছে কি আমাদের কি লোড টাইমের অ্যাড্রেস বাইন্ডিংটা।
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা অ্যাড্রেস বাইন্ডিং আছে এক্সিকিউশন টাইম। তো এক্সিকিউশন টাইম তোমার হচ্ছে যে অ্যাড্রেস বাইন্ডিং বলতে বোঝাচ্ছে যে প্রোগ্রাম যখন এক্সিকিউট করে বা যখন রান করে তখন যে বাইন্ডিংটা তোমার হচ্ছে যে অ্যাড্রেস বাইন্ডিংটা জেনারেট হবে সেটা হচ্ছে এক্সিকিউশন টাইম অ্যাড্রেস বাইন্ডিং। তো এখানে তোমার বেসিক্যালি ফিজিক্যাল অ্যাড্রেসটা তোমার জেনারেট হয় বেস রেজিস্টার প্লাস হচ্ছে যে তোমার লজিক্যাল অ্যাড্রেস, এই দুইটা জিনিস যোগ করার মাধ্যমে। তো এক্সিকিউশন টাইম তোমার অ্যাড্রেস বাইন্ডিংটা তোমার যখন হয় তখন এখানে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট ইউজ হয়ে থাকে। আবার এট সেম টাইম হচ্ছে গিয়ে এই ধরনের অ্যাড্রেস বাইন্ডিংটা আমরা যে আমাদের যে মডার্ন কম্পিউটার সিস্টেম, এই মডার্ন কম্পিউটার সিস্টেম কিন্তু এই যে এক্সিকিউশন টাইম অ্যাড্রেস বাইন্ডিংটাই ফলো করে থাকে আর কি। এই আর কি গেল আমাদের মোটামুটি অ্যাড্রেস বাইন্ডিং গুলা। একটা হচ্ছে কম্পাইল টাইম, একটা হচ্ছে লোড টাইম, আর একটা হচ্ছে এক্সিকিউশন টাইম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখবো তোমার হচ্ছে যে মাল্টি স্টেপ প্রসেসিং অফ ইউজার প্রোগ্রাম, মানে একটা ইউজার প্রোগ্রামের তোমার মাল্টিপল স্টেপ আর কি। তো এটা হচ্ছে যে প্রচারটা দেখে বোঝা যাচ্ছে যেটা যে তোমার আমাদের একটা সোর্স প্রোগ্রাম থাকবে। এই সোর্স প্রোগ্রামটা হচ্ছে গিয়ে ধরো এই সোর্স প্রোগ্রামকে কম্পাইলার অথবা অ্যাসেম্বলার হচ্ছে যে কনভার্ট করবে কোথায়, অবজেক্ট মডিউলে। আচ্ছা, তার পরবর্তীতে ধরো অবজেক্ট মডিউল বা আদার্স যেসব মডিউল গুলো আছে এই মডিউল গুলাকে লিঙ্কেজ এডিটর তোমার হচ্ছে যে কনভার্ট করবে কোথায়, লোড মডিউলে। ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তীতে সিস্টেম লাইব্রেরি এবং লোড মডিউলকে যে লোডার আছে সেই লোডার হচ্ছে যে তোমার হচ্ছে যে কনভার্ট করবে বাইনারি মেমোরি ইমেজে। তো এই কাজগুলা হয় লোড টাইমে। ঠিক আছে। আচ্ছা, তো শুরুর দিকে তোমার যেটা কম্পাইলিং এর কাজগুলো কম্পাইলিং এর টাইমে হয়েছে, লোডিং এর কাজগুলো লোড টাইমে, আর ওভারঅল বাকি হচ্ছে তোমার হচ্ছে যখন তোমার মেমোরি ইমেজে যে ডেটা আছে সেটা যখন এক্সিকিউট করবে তখন ওই টাইমটাকে বলা হয় কি, এক্সিকিউশন টাইম। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে সিস্টেম লাইব্রেরি গুলা যেগুলা থাকে ওগুলা হচ্ছে তোমার যখন লিঙ্ক হয় তখন এগুলা ডাইনামিক লিঙ্কিং যে মেকানিজমটা আছে সেটা হচ্ছে ফলো করে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে তোমার লজিক্যাল ভার্সাস ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো আমাদের লজিক, এটা কিন্তু তোমাদের তোমরা মনে হয় এগুলো আগেও পড়েছিলাম, লজিক্যাল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস, তাও একটু পড়ো, একটু জেনে রাখো যে লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে তোমার হচ্ছে সিপিইউ জেনারেট করে থাকে, যে জেনারেটেড বাই সিপিইউ। আর এই লজিক্যাল অ্যাড্রেসকে আমরা ভার্চুয়াল অ্যাড্রেসও বলতে পারি। মানে যখন একটা প্রোগ্রাম তোমার এক্সিকিউট করে তখন হচ্ছে যে সিপিইউ লজিক্যালি হচ্ছে যে এই যেসব অ্যাড্রেস জেনারেট করে থাকে সেগুলোকে ভার্চুয়াল অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেস বলা হয়ে থাকে। আর হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ফিজিক্যাল অ্যাড্রেসটা অ্যাকচুয়াল মানে আমাদের অ্যাকচুয়াল যে মেমোরি যে লোকেশনটা যেখানে আমাদের ডেটা এবং ইনস্ট্রাকশন তোমার স্টোর থাকে সেটাকে বলা হয় কি, ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এখন আমাদের এই যে লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস, একটু আগে যে আমরা হচ্ছে যে তোমার যে কম্পাইল টাইম, লোড টাইম এবং এক্সিকিউশন টাইম বাইন্ডিং করেছিলাম, তো আমাদের হচ্ছে কম্পাইল টাইম এবং লোড টাইম অ্যাড্রেস বাইন্ডিংটা, অ্যাড্রেস বাইন্ডিং এর ক্ষেত্রে আমাদের লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস গুলা সেম থাকে। ঠিক আছে। আর অন্যদিকে আমাদের যে এক্সিকিউশন টাইম অ্যাড্রেস বাইন্ডিংটা আছে ওটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিজিক্যাল এবং হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেস ডিফারেন্ট থাকে। আচ্ছা, এখন যেটা এখন হচ্ছে আমাদের কি লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে কি বোঝায়। তো লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে বোঝায় তোমার হচ্ছে যে তোমার একটা প্রোগ্রামকে যখন তুমি এক্সিকিউট করবা ওই প্রোগ্রামের এগেইনস্টে যতগুলা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে সবগুলা লজিক্যাল অ্যাড্রেসের সেটকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস স্পেস। আর অন্যদিকে হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে বোঝায় তোমার হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসের যে সেটটা আছে সেই সেটটাই হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো এরপর আমরা হচ্ছে দেখবো তোমার মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। তো মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট বলতে বোঝা বা এমএমইউ, এটা একটা হার্ডওয়্যার ডিভাইস। তো এই ডিভাইসটা হচ্ছে তোমার ভার্চুয়াল অথবা লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাপ করতে হচ্ছে যে এই ডিভাইসটা ইউজ হয়ে থাকে। এখানে কিছু তোমার থিওরিটিক্যাল কিছু লেখা আছে, তোমরা এগুলো একটু নিজেরা পড়ে নিবা, আমি এগুলা ডিসকাস না করি। তো যেটা আমি মেইনলি বলতে চাচ্ছি যে এমএমইউ যেটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মেইন কাজটা হচ্ছে যে এটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস অথবা ভার্চুয়াল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসের মধ্যে ম্যাপ করতে ইউজ হয়ে থাকে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে
যে ডাইনামিক রিলোকেশন ইউজিং এ রিলোকেশন রেজিস্টার, যে আমাদের ডাইনামিক রিলোকেশনটা কিভাবে হচ্ছে। যে দেখো এমএমইউ তে আমাদের একটা রিলোকেশন রেজিস্টার আছে। তো এখানে দেখো সিপিইউ থেকে তোমার একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হলো, সেটা কি 346, আর তোমার রিলোকেশন রেজিস্টারের অ্যাড্রেসটা হচ্ছে 14,000। তাহলে এখানে আমাদের ম্যাপটা হচ্ছে কি, আমরা তো লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস ম্যাপিং এ কাকে ইউজ করতেছি, এমএমইউ কে ইউজ করতেছে। তাহলে দেখো, তাহলে তোমার এই যে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হলো কি 14,346, দ্যাট মিন্স কি এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ হলো, যোগ হয়ে হচ্ছে আমাদের লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হলো। ঠিক আছে, তো এই আর কি গেল আমাদের যে কিভাবে আমরা এমএমইউর মাধ্যমে ডাইনামিক রিলোকেশন করতে পারি। তো এখানেও তোমরা হচ্ছে যে বেসিক এই কথাগুলো একটু লেখাগুলো একটু পড়বা, এগুলো একটু থিওরিটিক্যাল ডিসকাশন একটু পড়বা এগুলা। আচ্ছা, এখন পড়বো হচ্ছে ডাইনামিক লিঙ্কিং। ঠিক আছে, তো ডাইনামিক লিঙ্কিং এ যাওয়ার আগে হচ্ছে একটু স্ট্যাটিক লিঙ্কিংটা যদি দেখি, যে আমাদের যে সিস্টেম লাইব্রেরিগুলো আছে, সিস্টেম লাইব্রেরি এবং হচ্ছে যে প্রোগ্রাম কোডটা হচ্ছে তোমার কম্বাইন্ড হবে, লোডার এগুলো কম্বাইন্ড করবে এবং কম্বাইন্ড করে তোমার জেনারেট করবে বাইনারি প্রোগ্রাম ইমেজ। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক লিঙ্কিং। আচ্ছা, এখন ডাইনামিক লিঙ্কিং এ কি হয়? তো ডাইনামিক লিঙ্কিং আসলে যে ব্যাপারটা হয়, যে তোমার যে লাইব্রেরি ফাংশনগুলোর কথা বলেছিলাম, এই লাইব্রেরি ফাংশনগুলা প্রোগ্রাম কোডের সাথে লিঙ্কড হবে। কখন লিঙ্কড হবে? লিঙ্কড হবে তোমার প্রোগ্রাম যখন এক্সিকিউট করবে, মানে প্রোগ্রামের রান টাইম বা এক্সিকিউশন টাইমে তোমার লাইব্রেরি প্রোগ্রামগুলা যখন হচ্ছে বা হচ্ছে যে লাইব্রেরি ফাংশনগুলা যখন হচ্ছে যে প্রোগ্রাম কোডের সাথে লিঙ্ক হয়, ঠিক আছে, তোমার হচ্ছে তখন এটাকে আমরা বলবো যে ডাইনামিক লিঙ্কিং। দেখো, এটা কিন্তু তোমার হচ্ছে এক্সিকিউশন টাইমে, নট কম্পাইলেশন টাইম। যখন তোমার লাইব্রেরি প্রোগ্রামগুলা প্রোগ্রাম কোডের সাথে এক্সিকিউশন টাইমে লিঙ্কিং হবে, তখন আমরা এই জিনিসটাকে বলবো ডাইনামিক লিঙ্কিং। তো দেখো, এখানে কিন্তু এক্সিকিউশনে যাওয়ার আগে যখন প্রোগ্রামটা কম্পাইল হয়, তো কম্পাইলেশনের সময় তো আমাদের হচ্ছে প্রোগ্রাম কিন্তু সরাসরি হচ্ছে যে তোমার লাইব্রেরি ফাংশনগুলোকে কি করতেছে না, লোড করতেছে না। তো এখানে তোমার লাইব্রেরি ফাংশনগুলোকে যেহেতু সরাসরি লোড হচ্ছে না, তার পরিবর্তে এখানে হচ্ছে তোমার স্টেপ থাকে। তো স্টেপ বলতে বোঝায় তোমার হচ্ছে যে স্মল পিস অফ কোড থাকে। যখন পরবর্তীতে প্রোগ্রাম হচ্ছে যে লাইব্রেরি ফাংশনের জন্য কল করবে, তখন হচ্ছে তোমার প্রথমত স্টাব যেটা স্টাব নিয়ে যে প্রথমে এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে হচ্ছে স্টাব চেক করবে যে তোমার অ্যাকচুয়াল লাইব্রেরি রুটিনটা মেমোরির কোথায় স্টোর আছে। ঠিক আছে, এই লাইব্রেরি ফাংশনের জন্য তোমার হচ্ছে যে মেমোরির কোথায় অ্যাকচুয়াল লাইব্রেরি রুটিনটা স্টোর আছে। যখন তোমার হচ্ছে কারেক্ট রুটিনটা ফাইন্ড হয়ে যাবে, তখন হচ্ছে যে স্ট্যাব যেটা করবে, তোমার ওই অ্যাড্রেস অফ রুটিনের সাথে নিজেকে রিপ্লেস করবে, দেন হচ্ছে যে ওই রুটিনটাকে এক্সিকিউট করবে। আচ্ছা, এরপর অপারেটিং সিস্টেম তোমার হচ্ছে চেক করবে যে তোমার এই রুটিনটা আমাদের প্রসেসের মেমোরি অ্যাড্রেসে আছে কিনা। যদি থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমার কি করবে, এটাকে তোমার অ্যাড্রেস স্পেসের সাথে অ্যাড করে থাকবে। তাহলে এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে যে তোমার আমাদের যে সাপোজ আমরা তো সি প্রোগ্রাম যখন করেছি, ধরো প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ, বা ধরো মেইন ফাংশন, বা হচ্ছে ধরো বা এইভাবে আমরা তো অনেক ফাংশন আমরা নিজেরাই কি, বা অনেক বিল্ট ইন ফাংশন কি আমরা নিজেরাই প্রোগ্রামের কাজে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, বা হচ্ছে যখন প্রোগ্রাম লিখি বা আফটার তোমার এক্সিকিউশনে তোমার এই লাইব্রেরি ফাংশনগুলো দিয়েই তো তুমি বিভিন্ন ধরনের কাজ করতেছো। তো এই ধরো প্রিন্ট অ্যাপ বা স্ক্যান অ্যাপ, হ্যাঁ, এগুলোর কথা যদি বিল্ট ইন এই ফাংশনগুলোর কথা যদি আমরা লাইব্রেরি ফাংশনগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তো এগুলা যখন তোমার প্রোগ্রামের এক্সিকিউশন টাইম বা রান টাইমে যখন লোড হবে, তখন এই জিনিসটাকে আমরা কি বলবো, ডাইনামিক লিঙ্কিং বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমরা পড়বো হচ্ছে যে সোয়াপিং। তো সোয়াপিং এর আগেও মেবি তোমরা পড়েছো, তো আমরা আবার একটু পড়ি মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে সোয়াপিংটা কি বা কিভাবে কাজ করে। তো দেখো, এই প্রসেস ক্যান বি সোয়াপ টেম্পোরারিলি আউট অফ মেমোরি টু এ ব্যাকিং স্টোর। মানে বলতেছে যে একটা প্রসেস তোমার হচ্ছে যে টেম্পোরারি সময়ের জন্য মেমোরি থেকে ব্যাকিং স্টোরে কি হবে, সফট হবে। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে তোমার পুনরায় আবার মেমোরিতে কি করবে, ব্যাক করবে এবং সে তার এক্সিকিউশন কন্টিনিউ করবে। এই ব্যাপারটা হচ্ছে গিয়ে কি সোয়াপিং।
তো সোয়াপিং যদি সোয়াপিং এর যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে তোমার যদি ফিজিক্যাল মেমোরিটা যদি এক্সিডও হয় তাও কিন্তু প্রসেস মানে প্রসেস হচ্ছে তোমার এক্সিকিউট করতে পারবে, কারণ তোমার এখানে যেহেতু তোমার প্রসেস একটা প্রসেসকে তোমার কি করা হয় মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে রাখা হচ্ছে, ঠিক আছে? তো দ্যাট মিনস তোমার মেইন মেমোরিতে স্পেস খালি হচ্ছে, তো এই খালি স্পেসে কিন্তু তোমার নতুন প্রোগ্রাম লোড হতে পারতেছে এবং রান করতে পারতেছে। আচ্ছা, এখানে তাহলে দেখো ব্যাকিং স্টোর যেটা বা আমাদের সেকেন্ডারি মেমোরি যেটা, এটা একটা ফাস্ট ডিস্ক স্টোরেজ যেটা হচ্ছে লার্জ এনাফ টু অ্যাকোমোডেট কপিজ অফ অল মেমোরি ইমেজ, মানে সব তোমার মেমোরি ইমেজগুলোকে তোমার হচ্ছে গিয়ে স্টোর করার জন্য এটা লার্জ এনাফ, এবং হচ্ছে গিয়ে তোমার ব্যাকিং স্টোর হচ্ছে তোমার এই মেমোরি ইমেজগুলোতে যাতে অ্যাক্সেস করা যায় তার জন্য ডিরেক্ট অ্যাক্সেস মেকানিজম প্রোভাইড করে থাকে। আচ্ছা, এরপরে এখানে রোল আউট রুলিং এর যে ব্যাপারটা, যে তোমার সোয়াপ আউট সোয়াপিং যেটা, তো সোয়াপিং ভ্যারিয়েন্টটা বেসিক্যালি তোমার ইউজ করা হয় প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম গুলার ক্ষেত্রে। তো এক্ষেত্রে লোয়ার প্রায়োরিটি প্রসেস যেটা, এটা লোয়ার প্রায়োরিটি প্রসেসটা তোমার সোয়াপড আউট হয় যাতে হচ্ছে হাই প্রায়োরিটি প্রসেসগুলা লোড হতে পারে এবং এক্সিকিউট করতে পারে। এই পড়াগুলো একটু বেশি থিওরিটিক্যাল তোমাদের হয়তো বোরিং লাগতেছে, আমার নিজেরও বোরিং লাগতেছে, কিন্তু হচ্ছে যে আমাদের তো সবই আছে তাই না, এই কোর্সটাতে আমাদের সবই আছে, থিওরিও আছে, ম্যাথও আছে, সবই আছে, সবকিছুর কম্বিনেশন। আচ্ছা, তো আমাদের এই যে সোয়াপিং টাইমের যে মেজর একটা পার্ট সেটা হচ্ছে ট্রান্সফার টাইম। তো এক্ষেত্রে টোটাল ট্রান্সফার টাইমটা হচ্ছে আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ মেমোরি সফট, মানে আমাদের কি পরিমাণ মেমোরি সফট হলো তার সাথে তোমার ট্রান্সফার টাইমটা, টোটাল ট্রান্সফার টাইমটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে সোয়াপ আউট হয়ে আমাদের প্রসেসগুলো যে ব্যাকিং স্টোরে যাচ্ছে, ঠিক আছে, এই তোমার রেডি টু রান এই প্রসেসগুলোকে মেনটেন করার জন্য সিস্টেম হচ্ছে গিয়ে তোমার একটা রেডি কিউ মেনটেন করে থাকে। The system maintains a ready queue of ready to run processes which have memory images on disk, মানে যেসব রেডি টু রান প্রসেসগুলো আছে, এখানে রেডি টু রান প্রসেস বলতে ওই ধরনের প্রসেসগুলোকে বোঝাচ্ছে যাদের মেমোরি ইমেজটা কোথায় আছে, ডিস্ক অথবা ব্যাকিং স্টোরে আছে, ঠিক আছে? তো ওই প্রসেসগুলোর জন্য এখানে একটা রেডি কিউ মেনটেন করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, আমাদের যে প্রসেসগুলা তোমার হচ্ছে সফট আউট হচ্ছে, যে প্রসেসগুলা সফট আউট হয় এই প্রসেসগুলা পরবর্তীতে যখন সোয়াপ ব্যাক করে এগুলা কি সেম ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করবে? তো এই জিনিসটা আসলে তোমার যেটা হয় যে, তো এটা তোমার ডিপেন্ড করবে তোমার অ্যাড্রেস বাইন্ডিং মেথডের উপর, এট দ্য সেম টাইম হচ্ছে যে পেন্ডিং ইনপুট আউটপুট টু অর ফ্রম প্রিভিয়াস প্রসেস মেমোরি স্পেসের উপর, যে তোমার অ্যাড্রেস বাইন্ডিংটা কেমন অথবা পেন্ডিং ইনপুট আউটপুট স্ট্যাটাসটা কেমন, ওই জিনিসগুলোর উপর হচ্ছে যে ডিপেন্ড করবে যে সোয়াপড আউট প্রসেসটা পুনরায় যখন সোয়াপ ব্যাক করবে সে কি সেম ফিজিক্যাল অ্যাড্রেস ইউজ করবে কিনা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে মডিফাইড ভার্সন অফ সোয়াপিং যদি আমরা দেখি, যে আমাদের বর্তমান যে সিস্টেমগুলা বা ইউনিক্স বা লিনাক্স বা উইন্ডোজের কথা যদি চিন্তা করি, এখানে সোয়াপিংটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হচ্ছে বা সোয়াপিং ব্যাপারটা এখানে কিভাবে কাজ করতেছে। তো সোয়াপিংটা নর্মালি হচ্ছে তোমার ডিসেবলটি থাকে, তোমার ডিসেবল থাকে, এটা তোমার তখনই স্টার্ট হয় যখন তোমার মেমোরি একটা তোমার থ্রেশহোল্ড অ্যামাউন্ট অফ মেমোরি অ্যালোকেট করার প্রয়োজন পড়ে। ধরো তোমার মেমোরি আছে এতটুকু, তোমার অতিরিক্ত আরেকটু মেমোরি লাগতেছে, আরো মেমোরি লাগবে, তো তখন হচ্ছে তোমার সোয়াপিংটা স্টার্টেড হবে। আবার এটা পুনরায় তোমার ডিসেবলড হয়ে যাবে যখন তোমার মেমোরির ডিমান্ডটা থ্রেশহোল্ডের নিচে চলে আসবে, ঠিক আছে? তখন এটা আবার পুনরায় কি হয়ে যাবে, ডিসেবলড হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা দেখো, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সোয়াপিং এর, যে একটা মেইন মেমোরি আর একটা হচ্ছে কি ব্যাকিং স্টোর। তো এখানে সোয়াপ আউট হয়ে প্রসেস P1 সোয়াপ আউট হলো, তোমার হচ্ছে যে সোয়াপ আউট হয়ে মেইন মেমোরি থেকে কোথায় গেল, ব্যাকিং স্টোরে আসলো। এরপরে হচ্ছে দেখো আবার হচ্ছে গিয়ে তোমার প্রসেস P2 হচ্ছে সোয়াপ ইন হলো কোথায়, ব্যাকিং স্টোর থেকে মেইন মেমোরিতে। তো এ আর কি, যে একটা প্রসেস তোমার হচ্ছে গিয়ে টেম্পোরারি সময়ের জন্য মেইন মেমোরি থেকে
সেকেন্ডারি মেমোরি অথবা ব্যাকিং স্টোরে তোমার সোয়াপ আউট হবে। আবার হচ্ছে গিয়ে তোমার একটা সার্টেন একটা টাইম পরে হচ্ছে গিয়ে ওই প্রসেসটা আবার কি করবে, মেইন মেমোরিতে ব্যাক করবে এবং সে তার এক্সিকিউশন কন্টিনিউ করবে। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের সোয়াপিং। তো এটা তো এগুলা তোমরা পারো, তাও আবার একটু ডিসকাস করে দিলাম। দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যালো, তোমরা কি আছো তোমরা? জি ম্যাম, মানে মোটামুটি বোঝা গেছে, একটু বাসায় একটু রিডিং করলে বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। ম্যাম সোয়াপিং থেকে কি মানে কোনো কোড জাতীয় কিছু লেখা লাগবে না জাস্ট থিওরিটিক্যাল? এটা থিওরিটিক্যালি বলা যায়। আচ্ছা, তো এখন একটু দেখো আজকে হচ্ছে যে এই যে ডাইনামিক লিঙ্কিং কি তোমরা বুঝতে পারছো? ডাইনামিক লিঙ্কিং, তারপর হচ্ছে গিয়ে এমইউ, এরপর হচ্ছে লজিক্যাল ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এরপর হচ্ছে অ্যাড্রেস বাইন্ডিং। ঠিক আছে, অ্যাড্রেস বাইন্ডিং কি বা এটার হচ্ছে কি মানে কয় ধরনের অ্যাড্রেস বাইন্ডিং আছে, বা আমাদের বর্তমান কম্পিউটার সিস্টেমে কোন বাইন্ডিংটা ইউজ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে আমাদের কি বলে হার্ডওয়্যার অ্যাড্রেস প্রোটেকশন। দেখো তো এগুলাতে বেজ রেজিস্টার, লিমিট রেজিস্টার, এগুলোতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? তো আমি আজকে ক্লাসটা হচ্ছে যে এই পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস থেকে এখান থেকে পড়বো যে তোমার হচ্ছে যে কন্টেক্সট সুইচ টাইম ইনক্লুডিং শপিং, এখান থেকে পড়বো নেক্সট ক্লাসগুলোতে। এগুলাতে হচ্ছে তোমার বেসিক্যালি ম্যাথ আছে, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে এগুলো একসাথেই শুরু করি। তাহলে যেটা হবে তোমাদের হচ্ছে যে মানে না হলে হচ্ছে যেটা হবে কিছু কিছু পড়াইলাম, কিছু রেখে দিলাম। এই ক্লাসগুলো আসলে একসাথে করতে হয়, ফিজিক্যালি হলে সবচেয়ে ভালো হয়। যে মেমোরি অ্যালোকেশন, কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশনের কিছু ম্যাথ আছে, যে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, নেক্সট ফিট, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে একসাথে পড়বো। তো এই জন্য আজকের ক্লাসটা এখান পর্যন্ত আমি রেখে দিলাম, সবাই একটু মনে রাখো। ম্যাম টোটাল কয়টা স্লাইড এবার ফাইনালে? এবারে তোমাদের ফাইনালে আছে তোমার চ্যাপ্টার 5 আছে, ঠিক আছে, চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 7 আছে, চ্যাপ্টার 8 আছে, চ্যাপ্টার 9 আছে, চ্যাপ্টার 10 আছে, ঠিক আছে। ওয়াল্লাহ, তো 5টা চ্যাপ্টার, বেশি না, 5টা চ্যাপ্টার। চ্যাপ্টার 5 হচ্ছে তোমরা পড়েছো, চ্যাপ্টার 7 হচ্ছে যে ডেডলক পড়েছিলাম। আবার মনে হয় তোমাদের হচ্ছে যে ডেডলকের ম্যাথটা করানো বাকি আছে। চ্যাপ্টার 5 কি ম্যাম ওই যে আমাদের আগের মিডিয়া যেটা ছিল ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে হচ্ছে যে লাস্ট যে ক্লাসটা করেছিলাম প্রসেসিং সিনক্রোনাইজেশনের উপর ওইটা। আর চ্যাপ্টার 7 এর ডেডলকের যে ম্যাথটা, এটা হচ্ছে আসলে ফিজিক্যালি করাইলে ভালো হতো, এই জন্য হচ্ছে যে স্কিপ করলাম আজকে, সরাসরি এই জন্য চ্যাপ্টার 8 থেকে শুরু করলাম। তো আজকের ক্লাসে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? না ম্যাম। ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে আমাকে একটু তোমরা এটা দিয়ে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ম্যাম হ্যাঁ হ্যাঁ, বলো। আজকের ক্লাসের এর আগের ক্লাসে দুইটা ক্লাসের রেকর্ডিংটা যদি একটু দিয়ে দিতে। তোমরা তোমাদের কাছে কি কারো কাছে নাই, রেকর্ড করো নাই তোমরা? আমি এখনো তো দেয় নাই, এখন বলতে পারতেছি। এই সিআর এর কাছে থাকতে পারে। সিআর এটা দায়িত্ব নিয়ে ওদেরকে প্রোভাইড করে দিবা। আর হচ্ছে আমার কাছেও আছে, সমস্যা নেই, তোমরা যদি না করে থাকো আমার থেকে নিয়ে নিও। আচ্ছা ম্যাম একটু কষ্ট করে আমাদের গ্রুপে স্লাইড গুলো দিয়ে দিই আমাকে। স্লাইড গুলা তো বিএলসি তো আছে। তবে একটু মানে খুঁজতে এটা ঝামেলা হয়ে যায় যে কোনটার পরে কোনটা করব। হ্যাঁ, কি বলো এগুলো, এটা তো সহজ কাজ, আমি যেটা যখন পড়াই ওটা গিয়ে জাস্ট হচ্ছে যে খুঁজে ডাউনলোড দিয়ে দিবা। ম্যাম ফাইনালি কি কোনো ম্যাথমেটিক্যাল কিছু আছে? হ্যাঁ, ফাইনালে তোমাদের এই কোর্সটাতে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে তোমার, যেমন হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার 7 এ হচ্ছে ডেডলকের ম্যাথ থাকবে, তারপরে চ্যাপ্টার 9 আবার এখন যে চ্যাপ্টার 8 পড়তেছি, হ্যাঁ, মেমোরি ম্যানেজমেন্ট, এই মেমোরি ম্যানেজমেন্টেরও তোমার হচ্ছে যে আমরা ম্যাথ করব। এরপরে হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার বেশ কিছু ম্যাথ আছে মেমোরি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটাতে। এরপরে তোমার যেটা চ্যাপ্টার 9, যেটা চ্যাপ্টার 9ও হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্টের ম্যাথ আছে। এরপর চ্যাপ্টার 10ও তোমার ম্যাথ আছে, ঠিক আছে। তো এই মানে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলা করো। ম্যাম সবকটাতেই তো ম্যাথ আছে অল্প স্বল্প। হ্যাঁ,
সবকটাতেই ম্যাথ আছে। তোমরা যদি হ্যাঁ, এটা আমি তোমাদেরকে শুরু থেকেই বলেছিলাম যে এই কোর্সটাতে কিন্তু মার্কস উঠানো সহজ। তোমরা যদি একটু টেকনিক্যালি পড়াশোনা করো আর ক্লাসগুলো যদি রেগুলার করো, ঠিক আছে? তাহলে সবাই ইনশাআল্লাহ ভালো করবা। ম্যাম কোড রিলেটেড কিছু আছে নাকি? কোড রিলেটেড ওই তোমার ওই যে লাস্ট ক্লাস যে প্রসেস সিনক্রোনাইজেশন করেছিলাম, ওখানে কিছু কিছু জিনিস আছে, যেমন ওই যে ডাইনিং ফিলোসোফার প্রবলেমটা ওখানে ওইটা আছে। এরপরে হচ্ছে তোমার প্রোডিউসার কনজিউমারের যে প্রবলেমটা ছিল, ওইগুলাতে ছোট ছোট, বেশি না, এগুলাতে ছোট ছোট কোড রিলেটেড, ওইগুলো স্লাইডে দেওয়া আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এম সেকশন যারা, তোমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর অ্যাটেন্ডেন্স নিয়ে নেওয়ার পরে হচ্ছে যে তোমরা লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু দেখো, 12 আসছে, 12, প্রেজেন্ট ম্যাম 19, 28, Yes, ma'am. 38, Yes, ma'am. 45, Yes, ma'am. 47, Yes, ma'am. 103, Yes, ma'am. 130, Present, ma'am. 138, Yes, ma'am. 146, Yes, ma'am. 179, 241, Yes, ma'am. and 247, Yes, ma'am. 253, Present, ma'am. 269, ওর মনে হয় নেটের সমস্যা, মেসেজ করবো। जी मैडम अभी আচ্ছা, 270, Yes, ma'am. 313, Yes, ma'am. 334, Yes, ma'am. 380, Present, ma'am. 429, Yes, ma'am. 430, Yes, ma'am. 462, 470, Present, ma'am. 473, Yes, ma'am. 501, Yes, ma'am. 518, Yes, ma'am. 559, সিয়াম আসে নাই, Ma'am, Asi. Yes, ma'am. 580, Yes, ma'am. 606, Present, ma'am. 650, Yes, ma'am. 655, Yes, ma'am. 656, 677, Ma'am, Present, ma'am. 656. 656, okay, 677, Present, ma'am. 680, Yes, ma'am. 684, Yes, ma'am. 689, এই 689 জান্নাতুল ফেরদৌসকে আসছে। আচ্ছা, 692, Yes, ma'am. 700, 744, Ma'am, 744 এর network issue. 753, Yes, madam. 758, Present, ma'am. 775, Yes, ma'am. 822, Yes, ma'am. 823, Yes, ma'am. 842, Present, ma'am. 856, Yes, ma'am. 864, Yes, ma'am. Ma'am. 689, ma'am. 689, কই ছিলা তুমি? Ma'am, 179. চলে গেছিল। আচ্ছা, 868, Present, ma'am. অনুফ, আচ্ছা, 916, Yes, ma'am. 876, Present, ma'am. Ma'am, 179. 179, কি হয়েছে? ম্যাম একটু ওয়াইফাই রাউটার চলে গেছিল।
আচ্ছা, আর কেউ কি বাকি আছো? দেখি তো সবাই আসছে, 2 জন ছাড়া। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তোমরা লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, 712 আসছো? 712 36 Present, ma'am. 49 Yes, ma'am. 68 ইয়েস ম্যাম 75 Present, ma'am. 81 Yes, ma'am. 124 Present, ma'am. 125 Present, ma'am. 194 Present, ma'am. 205 Present, ma'am. 215 Yes, ma'am. 256 Yes, ma'am. 279 Yes, ma'am. 281 Yes, ma'am. 315. yeah 4 330 Yes, ma'am. 373 Present, ma'am. 374 Yes, ma'am. 391 সাইদ আসে নাই 398 ম্যাম Yes, সাইড ma'am. ক্লাসে ছিল ম্যাম, মনে হয় কারেন্ট চলে গেছে বলে চলে গেছে। ওকে 398 Yes, ma'am. 457 Present, ma'am. 471 484 491 Present, ma'am. 484 আচ্ছা 494 Present, ma'am. 499 Yes, ma'am. 504 535 Present, ma'am. 539 574 Yes, ma'am. ম্যাম 539 ও মেসেজ দিছে যে ওর কারেন্ট চলে গেছে। আচ্ছা 592 Present, ma'am. 593 621 Yes, ma'am. 646 648 661 জাবেদ আসে নাই 718 720 727 Yes, ma'am. 736 759 ম্যাম 736 আছে ম্যাম, ওর মনে হয় অডিও সমস্যা। ম্যাম 7667 ম্যাম কারেন্ট চলে গেছে ও মেসেজ দিছে। হ্যাঁ 795 Present, ma'am. 828 ম্যাম মেসেজ দিছে ম্যাম, ও বাসায় আছে। আচ্ছা 840 Present, ma'am. 844 Yes, ma'am. 850 ম্যাম এরও কারেন্টের ইস্যু। 853 Yes, ma'am. 858 Yes, ma'am. 720 you say okay আচ্ছা এখানে আছো বাট অ্যাটেন্ডেন্স হয় নাই, এমন কেউ আছো? Ma'am, 471. 471
আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো।